আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দিনের শেষে। আজকে উপন্যাসটির তৃতীয় পর্ব। আজকের সকালটা এত সুন্দর কেন? ঘুম ভাঙতেই আসমানের চোখ পড়ল আকাশে। জানালার ফাঁক গলে ছোট্ট একটা আকাশ। কিন্তু এ আকাশ ছোট্ট না, বিশাল আকাশ। যে কোনো বিশাল কিছুর সামনে দাঁড়ালে মন কেমন করতে থাকে। শুধু আকাশের সামনে মন কেমন করে না, কারণ আকাশ দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। তবে আজ আসমানের মন কেমন করছে, কান্না কান্না পাচ্ছে। তার মামাতো বোন এসে বলল, আপু ঘুমোচ্ছ? আসমানি চোখ বন্ধ করে রাখল, যেন সত্যি সত্যি ঘুমোচ্ছে। সে কাউকে জানতে দিতে চায় না যে সারা রাত সে ঘুমোয়নি, সারা রাত জেগে কাটিয়েছে। বিদেশে থাকা ওই ছেলেটির সঙ্গে তার যেদিন বিয়ে হলো, সেদিন রাতেও এই অবস্থা। সারা রাত সে জেগে, এক ফোঁটা ঘুম নেই। অবশ্য ওই রাতে সে একা না, বাড়ির সবাই জেগেছিল। সবাই নানা রকম ঠাট্টা তামাশা করছিল। এর মধ্যে তার এক দূর সম্পর্কের ফুফাতো ভাই সাদা কাপড় পরে ভূত সেজে তাদের ভয় দেখালো। কত না কাণ্ড হলো সেই রাতে। আহা, ওই বেচারা ফুফাতো ভাইটা বেঁচে নেই। পরের বছরই 3 দিনের জ্বরে মারা গেল। ও বেঁচে থাকলে আজও এসে কত হইচই করত। ভালো ভালো মানুষগুলো, যাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ, যারা সবসময় পৃথিবীর সবাইকে আনন্দ দিতে চায়, তাদেরকে এত সকাল সকাল পৃথিবী ছেড়ে চলে যেতে হয় কেন? ভাবতে ভাবতে আসমানের চোখ ভিজে উঠতে শুরু করল। আপু, সবাই রাগ করছে, দুলাভাই কিন্তু চলে আসবে। ভারী লজ্জা লাগছে আসমানের। এখনো বিয়ে হয়নি, অথচ দুলাভাই ডাকছে। আজ ওই লোকটার এ বাড়িতে নাস্তা করার কথা। নাস্তার পর দুজন মিলে কিছু কেনাকাটা করবে। যেমন ওর জন্য পায়জামা, পাঞ্জাবি এবং স্যুটের কাপড় কেনা হবে। আসমানি কিনবে তার বিয়ের শাড়ি। আজকাল নাকি নতুন নিয়ম হয়েছে, এইসব কেনাকাটাগুলো হবু স্বামী স্ত্রী একত্রে করে। এই কেনাকাটা করতে করতে সামান্য পরিচয় হয়। দুপুরে দুজন একত্রে বসে খায়। দেশটা কি সুন্দর করেই না বদলাচ্ছে। দুজনে মিলে এই প্রথম কিছু কেনাকাটা। এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? আসমানের মামি বললেন, তোর মুখ দিয়ে তো কোনো কথা বের হয় না। কম দামি শাড়ি গোছিয়ে দিতে চাইলে রাজি হবি না। ব্লাউজ পিস দর্জির কাছে দিয়ে আসবি, স্যান্ডেলের মাপ দিবি। তুই আগে জিজ্ঞেস করে নিবি তোমার বাজেট কত। আসমানের মামা বললেন, ওর বাজেট কি আর লাখ টাকা হবে নাকি? খামাখা এসব জিজ্ঞেস করে লাভ নেই। মামি বললেন, খালি হাতে তো আর বিয়ে করছে না। এইসব মেনমেনে ধরনের ছেলেরা বিয়ের টাকা ইউনিভার্সিটি লাইফ থেকে জমানো শুরু করে। বাইরে থেকে মনে হয় ফকির। আসমানের মামা ওদের দুজনের জন্য একটা গাড়ি জোগাড় করে দিয়েছেন। পুরনো একটা ভোক্সওয়াগন। সারাদিন থাকবে, ড্রাইভারকে বলা আছে। গাড়িটার একটাই সমস্যা, মাঝে মাঝে স্টার্ট বন্ধ হয়ে যায়। আসমানিকে অনেক রকম উপদেশও দেয়া হলো। যেমন, ছেলে হয়তো বলবে, আমাকে ক্যাশ টাকা দিয়ে দাও, আমি কিনে নেব। তুই রাজি হবি না। যা কিনবি দাম করে কিনবি। তোর কাছে কত টাকা আছে শুরুতেই জানতে চাইবে, বলবি না কিন্তু। আজ জহিরকে দেখে আসমানের বুকটা ধক করে উঠল। বেচারার মুখ এত শুকনো কেন? কি হয়েছে? আসমানি আজ তৃতীয়বারের মতো তাকে দেখছে। আজও তার গায়ে ওই হালকা নীল শার্টটা। ওই নীল শার্ট ছাড়া কি বেচারার আর কোনো শার্ট নেই? আচ্ছা, আমিও কাজ পছন্দ করে কয়েকটা শার্ট কিনে দেব। গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই জহির ইতস্তত করে বলল, আসমানি, একটা সমস্যা হয়েছে। আসমানি চোখ তুলে তাকালো, কিছু বলল না। কি সমস্যা হয়েছে জিজ্ঞেস করার দরকার নেই, নিজ থেকেই বলবে। আমার এক মামাতো বোন আছে, ওর নাম অরু। ও গতকাল আমার কাছ থেকে 7,000 টাকা নিয়ে গেছে। ওর কি নাকি সমস্যা। আসমানি ক্ষীণ গলায় বলল, কি সমস্যা? গুছিয়ে বলে নাই। স্বামীর সাথে নাকি বনিবনা হচ্ছে না, হয়তো আলাদা থাকতে চায়। আমি কিছু জিজ্ঞেস করিনি। কাঁদতে কাঁদতে টাকাটা চাইল, দিয়ে দিলাম। আজ তাহলে কি করবেন? চলে যাবেন? পছন্দ করে রাখি, পরে এক সময়।
আসমানি বলল, আমার জিনিসগুলি থাক, আপনারগুলো কিনে ফেলি। জহির অবাক হয়ে বলল, আমার কি জিনিস? পায়জামা, পাঞ্জাবি আর স্যুটের কাপড়। আরে কি যে বলো, আমি স্যুটের কাপড় কিনবো কেন? আমি হচ্ছি কেরানি মানুষ। কেরানি মানুষরা বুঝে স্যুট পরে না? পরে, না পরলেও হয়, না পরাটাই ভালো। আসমানির কাছে জহিরকে খুব লাজুক বলে মনে হচ্ছে না, আশ্চর্যের ব্যাপার, বোকা বলেও মনে হচ্ছে না। অথচ বাসার সবাই বলছিল ছেলেটা বোকা টাইপের। আসমানির পুপু তো খুব খারাপ ভঙ্গিতেই বলেছিলেন, ছেলেটা ভোলা, রূপ দেখে আর হুঁশ নেই, সারাক্ষণ হা করে আছে। এই ছেলের সঙ্গে বিয়ে দিলে কপালে দুঃখ আছে, এমন দুঃখ যে দুঃখের আর সীমা পরিসীমা থাকবে না। ঘণ্টাখানেক দুজন নিউ মার্কেটে এলোমেলো ঘুরল। সম্পূর্ণ অজানা অচেনা একজন ছেলে, যে ছেলে দুদিন পর তার স্বামী হবে। তাকে নিয়ে ঘুরতে কেমন লাগে আসমানি বুঝতে চেষ্টা করছে, পারছে না। তবে একটা জিনিস সে বুঝতে পারছে, মানুষটার সঙ্গে তার কথা বলতে ভালো লাগছে, কথা বলতে ইচ্ছাও করছে। আসমানি বলল, নীল রং বুঝি আপনার খুব পছন্দ? জহির বিস্মিত হয়ে বলল, কই না তো। এই নীল শার্টটা পরে রোজ আসেন। জহির কিছু বলল না। আসমানি বলল, আসুন, আপনার জন্য কয়েকটা শার্ট কিনি। চকলেট রঙের শার্ট আমার খুব পছন্দ। আপনার কি চকলেট রঙের কোনো শার্ট আছে? না। আসুন না, একটা কিনি। আশ্চর্যের ব্যাপার, সব রকম শার্ট ঢাকা শহরে আছে, শুধু চকলেট রঙের শার্টই নেই। আসমানি ক্লান্তিহীন হাঁটল, এ দোকানে ঢুকলো, ও দোকানে ঢুকলো, কোথাও পাওয়া গেল না। দুপুরে তারা গেল এক চীনে রেস্তোরাঁয়। অন্ধকার অন্ধকার ঘর, ভালো করে মুখও দেখা যায় না। জহির অবশ্য এর আগেও বেশ কয়েকবার এই রেস্তোরাঁতেই এসেছে, এসেছে অরুর সঙ্গে। মাঝে মাঝে অরুর খুব বাজারের নেশা হতো। স্কলারশিপের টাকা জমিয়ে কিছু টাকা হলেই সে বাজারে যাবে, সঙ্গে যাবে জহির। ওর খুব স্বাভাবিক ভঙ্গিতে বলবে, জহির ভাই, আমার জিনিসপত্রগুলো ক্যারি করবার জন্যে আমার একজন গাধা দরকার, সঙ্গে চলুন তো। গাধা বলায় আপনি আবার কোনো রকম মানসিক কষ্ট বোধ করবেন না। আমার কাছে গাধা কোনো গালাগালি নয়। গাধা হচ্ছে শান্ত, নিরীহ, ভদ্র এবং কষ্টসহিষ্ণু একটি প্রাণী। নিজের জন্যে যে তেমন কিছুই কখনো চায় না, সবসময় চায় অন্যকে সুখী করতে। আপনি যেমন আমাকে সুখী করতে চান, তাই না? আপনি চান না আমি সুখী হই? হ্যাঁ, চাই। এই জন্যই গাধা বললাম, বুঝলেন জনাব, রাগ করবেন না। এক গাদা বাজার টাজার করার পর অরু খেতে যেত চাইনিজ রেস্তোরাঁয়। অন্ধকার ঘরে মুখোমুখি খেতে বসা। এইসব খাবার জহিরের মোটেই মুখে রোচে না। স্যুপে কেমন কাঁচা মাংসের গন্ধ। এই জিনিস সবাই এত আগ্রহ করে খায় কি করে? অরু খায়, জহির চুপচাপ বসে থাকে। আজ দুজনের কেউই খাচ্ছে না, দুজনে চুপচাপ বসে আছে। স্যুপ মুখে দিয়ে আসমানি বলল, খেতে কেমন যেন ভাতের মাড়ের মতো লাগছে। কথাটা শুনে জহিরের খুব ভালো লাগলো। মেয়েটা বেশ মজার তো। আসমানি বলল, গুলশান বাজারে যাবেন? গুলশান বাজারে হয়তো চকলেট কালারের শার্ট পাওয়া যাবে। বিদেশিদের মার্কেট তো, ওখানে সব কিছু পাওয়া যায়। আচ্ছা, আপনি কি কখনো গুলশান মার্কেটে গিয়েছেন? না। আমিও যাইনি, আমি শুধু শুনেছি। বলতে বলতে অকারণে মনের আনন্দে আসমানি একটু হেসে ফেলল। কি সুন্দর হাসি! হাসির সময় অনেক মেয়ের চোখ ছোট হয়ে যায়, কিন্তু এই মেয়েটার সবই অদ্ভুত, এর চোখ বড় হয়ে যায়। আসমানি, কি? এই খাবারগুলো খেতে তোমার একটু ভালো লাগছে না, তাই না? হ্যাঁ। আমারও না, চলো উঠে পড়ি। আসমানি বলল, টেবিল পরিষ্কার করে নিয়ে যাক, তারপর আমরা খানিকক্ষণ কফি খেতে খেতে গল্প করব। কথাগুলি আসমানি খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, যেন সে প্রায়ই এখানে আসে, প্রায়ই খাবার টাবার শেষ করার পর কফি খায়, গল্প করে। আসমানি, জি। তুমি কি প্রায়ই এখানে আসো?
না তো, আমি কয়েকবার এখানে এসেছি অরুর সঙ্গে। ওর আবার এইসব খাবার খুব ভালো লাগে। জহির লক্ষ্য করল আসমানিকে এখন কেমন অন্যমনস্ক লাগছে। জহির বলল, আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, মানে এমনি জিজ্ঞেস করা, তোমার ইচ্ছা না হলে জবাব দিও না। আসমানি প্রায় সঙ্গে সঙ্গে বলল, আপনি কি বলতে চান আমি জানি। যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল তার সঙ্গে আমার কখনো দেখা হয়েছে কিনা, এই তো। জহির খুবই অবাক হল, মাথা নিচু করে বলল, হ্যাঁ। আসমানি বলল, না, কোনোদিন দেখা হয়নি। জহির বলল, তবে ওনার ছবি তোমার কাছে আছে, তাই না? আসমানি অস্পষ্ট স্বরে বলল, হ্যাঁ, একটা ছবি আছে। জহির বলল, ওই ছবিতে ওনার গায়ে নিশ্চয়ই চকলেট রঙের একটা শার্ট ছিল। আসমানি শান্ত চোখে তাকিয়ে রইল। জহিরের কথার জবাব দিল না। জবাব দেবার কিছু নেই, কথাটা পুরোপুরি সত্যি। আসমানি ভেবে পেল না বোকা ধরনের এই মানুষটা এটা কি করে বুঝে ফেলল। জহির বলল, চলো যাওয়া যাক, অনেকক্ষণ বসে আছি, বাসায় হয়তো ভাবছেন। আসমানি নিঃশব্দে উঠে দাঁড়াল, কিছু বলল না। সত্যি সত্যি অনেকক্ষণ কেটে গেছে, বিকেল হয়ে গেছে, আকাশ মেঘলা। আজকের সকালটা খুব সুন্দর ছিল, এখন কেন জানি ভয়ঙ্কর খারাপ লাগছে। আসমানির চেঁচিয়ে কাঁদতে ইচ্ছা করছে। মন খারাপ, ভয়ঙ্কর মন খারাপ। আসমানি বলল, আপনাকে সঙ্গে আসতে হবে না, আপনি থাকুন, আমি একা একাই যাব। জহির বলল, তুমি কি কোনো কারণে আমার উপর রাগ করেছ? আসমানি জবাব দিল না, কিন্তু জহির দেখল আসমানির চোখ ছলছল করছে। বারান্দায় কে যেন দাঁড়িয়ে, লম্বা একজন কেউ এমনভাবে দাঁড়িয়ে আছে যেন সে নিজেকে লুকাতে চাইছে। আগে বারান্দায় সারা রাত 25 ওয়াটের একটা বাতি জ্বলত, এখন জ্বলে না। সুইচে কি যেন গন্ডগোল হয়েছে। রাত প্রায় 8টা। দুটো টিউশনি শেষ করে ফিরতে ফিরতে রাত 9:30 মতো বাজে। ভাগ্যিস আজ একটা বাড়িতে যেতে হয়নি। ছেলেটার গলা ব্যথা নিয়ে পড়বে না। বারান্দায় পা দেওয়ার আগেই জহির বলল, কে? দাঁড়িয়ে থাকা মানুষটা যেন আরো একটু সরে গেল। কে? জহির ভাই, আমি তরু। আরে তরু, তুমি এখানে? কতক্ষণ ধরে আছো? অনেকক্ষণ। বলো কি, 10টার আগে আসলে তো আমাকে পাওয়ার কথা না। ভাগ্যিস পেয়ে গেলে। আজ একটা ছেলে পড়ল না, ওর গলা ব্যথা। তুমি? কথা বলে সময় নষ্ট করবেন না জহির ভাই, দরজা খুলুন। জহির তালা খুলতে খুলতে বলল, অপেক্ষা করার কোনো দরকার ছিল না তরু। যখন দেখলে আমি নেই তখন একটা স্লিপ লিখে চলে গেলেই হতো। তুমি স্লিপ লিখে চলে গেলেই আমি বাসায় চলে যেতাম। আপনি এত বকবক করছেন কেন জহির ভাই? দরজাটা খুলুন না। তোমাকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, চাবিটা কোথায় থাকে দেখো। আমার একটা চাবি সঙ্গে থাকে, আর একটা চাবি জানালা খুলে একটু হাত বাড়ালেই পাবে। যদি কখনো এসে দেখো আমি নেই, তখন হাত বাড়িয়ে চাবি নিয়ে দরজা খুলে ফেলবে। তখন আর কষ্ট করে বারান্দায় দাঁড়িয়ে থাকতে হবে না। উফ, আপনি এত কথা বলা শিখেছেন? জহির লজ্জিত মুখে বলল, তোমাকে দেখে হঠাৎ এত ভালো লাগছে যে শুধু কথা বলতে ইচ্ছা করছে। তরু চোখ বড় বড় করে তাকালো। জহির বলল, কেউ তো আমার কাছে আসে না, হঠাৎ যখন কেউ এসে পড়ে এমন ভালো লাগে। তরু বিছানায় বসতে বসতে বলল, আমি তো জানি অরু আপা মাঝে মাঝে আপনার এখানে আসে, তাই না? তা আসে, কাজে আসে, এসেই বলে চললাম। বড় অদ্ভুত মেয়ে। অদ্ভুত এবং সুন্দর, তাই না জহির ভাই? হ্যাঁ, সুন্দর তো বটেই, মনটাও ভালো। সুন্দর মেয়েগুলোর মন সাধারণত একটু ছোট থাকে, ওর সেরকম না। আমি এত রাতে আপনার জন্য কেন বসে আছি তা কি জানেন? না। তাহলে জিজ্ঞেস করছেন না কেন? জহির দেখল তরুর চোখ ভেজা। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ হয়তো কাঁদছিল। জহির অভিভূত হয়ে গেল। কাউকে কাঁদতে দেখলে তার বড় খারাপ লাগে।
জহির কোমল গলায় বলল, কি হয়েছে তরু? তরু ঘরের চারদিকে তাকাতে তাকাতে বলল, ইস, ঘরদোরের কি করে রেখেছেন? আমি এসে সুন্দর করে সাজিয়ে দেব। ঘর ভর্তি এত ক্যালেন্ডার কেন? এই জিনিসটাই খারাপ লাগে। এ কি, গত বছরের ক্যালেন্ডারও দেখি আছে। জহির লজ্জিত গলায় বলল, ফেলা হয়নি, সুন্দর ক্যালেন্ডার, ফেলতে মায়া লাগলো। এত মায়া করলে চলবে না জহির ভাই, খুব প্রিয় জিনিসকেও ছুঁড়ে ফেলার সাহস থাকতে হবে। তুমি কি জন্য এসেছ বলো? মামা মামির শরীর ভালো? হ্যাঁ। তাহলে অরু আপা আপনার কাছে কবে এসেছিল? কেন বলো তো? আপনি আমার কথার জবাব আগে দিন। কবে এসেছিল? দিন তিনেক আগে। কেন এসেছিল? তা দিয়ে তোমার দরকার কি? আহা, বলেন না। কিছু টাকার জন্যে। কত টাকা? তা দিয়ে তোমার দরকার কি? দরকার আছে জহির ভাই, খুব দরকার। আপা পালিয়ে গেছে। জহির হতভম্ব হয়ে বলল, তোমার কথা বুঝলাম না, পালিয়ে গেছে মানে? আজ বিকেলে আজহার সাহেব এসেছিলেন। তাকে দুলাভাই বলবো কিনা বুঝতে পারছি না। উনি বললেন একটা চিঠি লিখে অরু পালিয়ে গেছে। কি লেখা চিঠিতে? আমি কি করে জানবো চিঠিতে কি লেখা? চিঠি তো আর সঙ্গে করে নিয়ে আসেননি। আমরা জানতে চাইনি চিঠিতে কি লেখা। তোমরা ভদ্রলোকের সঙ্গে কোনো কথা বললে না? না, শুধু মা বলল, আপনি আমাদের কাছে এসেছেন কেন? আমরা ওর খবর আগেও রাখতাম না, এখনো রাখি না। তারপর ওই লোকটা আপনার ঠিকানা চাইল, সেই ঠিকানাও আমরা দিলাম না। দিলে না কেন? আমি দিতে চাচ্ছিলাম, কিন্তু বলার আগেই বাবা বললেন, জহিরের বাসা চিনি, ঠিকানা জানি না। লোকটা তখন আর কিছু না বলে চলে গেল। এরপর থেকেই বাসায় কান্নাকাটি চলছে, খুব খারাপ অবস্থা। এদিকে আবার মিরু। মিরু আবার কি করলো? আপনি আমার সঙ্গে একটু বাসায় চলুন তো। চলো যাই। কে বলে বাসায় কোনো সমস্যা আছে? সব স্বাভাবিক। বরকত সাহেব উঠানে বসে পত্রিকা পড়ছেন। জহির এবং তরুকে মুখ তুলে একবার তাকিয়ে দেখলেন। মনে হচ্ছে খুবই জরুরি একটা খবর পড়ছেন। ওদের দিকে তাকিয়ে নষ্ট করার মতো সময়ও তার নেই। জহির বলল, মামা ভালো আছেন? বরকত সাহেব আবার তাকালেন, এবারও জবাব দিলেন না। এসব কি শুনলাম তরুর কাছ থেকে মামা? নতুন কিছু শোনোনি? নতুন কি শুনলে? অরু পালিয়ে গেছে এই তো শুনেছ? অরু কি আজ নতুন পালিয়েছে? আগেও তো পালিয়েছে। ইটস নাথিং নিউ। একবার মানুষ যা করে সেই জিনিসটাই সে বারবার করে। যাও ভেতরে যাও, কনসার্ন হওয়ার কোনো দরকার নেই, সব ঠিকই আছে। বরকত সাহেব স্বাভাবিক ভাব দেখাবার চেষ্টা করছেন। ভেঙে পড়েছেন শাহানা। সেই ভেঙে পড়াটা অরুর কারণে না মিরুর কারণে তা ঠিক বোঝা যাচ্ছে না। অরুর ব্যাপারটা বোঝা যাচ্ছে, কিন্তু মিরু কি করেছে? মিরুর ঘরের দরজা বন্ধ, সেই ঘর অন্ধকার। কিছুক্ষণ পরপর ফুপিয়ে কান্নার শব্দ আসছে। জহির বলল, মামি, মিরুর কি হয়েছে? শাহানা খড়খড়ে গলায় বললেন, মিরুর তো কিছু হয়নি। মিরুর কথা কে তোমাকে বলেছে? তরু বলছিল। তরু কি পৃথিবীর সব জেনে বসে আছে? ওর জিহ্বাটা এত লম্বা কেন? কে তাকে বলেছে রাত দুপুরে তোমাকে ধরে নিয়ে আসতে? তুমি কে? তুমি করবেটা কি? এত রাগ করছেন কেন মামি? তোমার বোকামি দেখে রাগ করছি। তোমার মতো বোকা পুরুষ মানুষ আমি দেখিনি। আমার কাছ থেকে তুমি যাও তো, তোমাকে দেখলেই রাগ লাগছে। মামির কথায় জহির রাগ করল না। একটা বড় রকমের সমস্যা যে হয়েছে তা তো বোঝাই যাচ্ছে। সমস্যার সময় কারোর মাথা ঠিক থাকে না। মেয়েরা নার্ভাস হয়ে অকারণে রাগারাগি করে। জহির রাত 10টা পর্যন্ত থেকেও বিশেষ কিছু জানতে পারল না। বরকত সাহেব পত্রিকার পাতা চোখের সামনে মেলে আগের মতোই বসে রইলেন। জহির যখন বলল, মামা, আমি কি থাকবো না চলে যাব? বরকত সাহেব বিরক্ত গলায় বললেন, তোমার এখানে থাকার দরকারটা কি?
তরু যে তোমাকে ধরে নিয়ে এসেছে তাতেই আমি রাগ করেছি। আমার সবকটা মেয়ে গাধা, শুধু গাধা না, গাধার গাধা। তরু পাশেই দাঁড়িয়েছিল। বরকত সাহেব তাকেও প্রচণ্ড একটা ধমক দিলেন। এই ধমকের বিষয়বস্তু হল, গাধার মতো দাঁড়িয়ে না থেকে জানালা বন্ধ করে রাখলে মশা ঘরে কম ঢোকে। জহির চলে গেল। জহির দুবার কলিং বেল টিপল। মনে হয় আজহার সাহেব জহিরের জন্যই অপেক্ষা করছিলেন। দরজা খোলার আগেই বললেন, আসুন জহির সাহেব, আসুন। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। জানতাম আপনি আসবেন। ধারণা ছিল আরো পরে আসবেন, রাত 12টা-1টার দিকে। আগেই এসে পড়েছেন। কেমন আছেন জহির সাহেব? জি, ভালো। বসুন। এই বিছানায় আরাম করে পা তুলে বসুন। আপনাকে অনেকক্ষণ থাকতে হবে, কথা আছে। বলুন, কি কথা? বলবো, সবই বলবো। আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন ভাই? চা খান। দোকান থেকে ফ্লাস্ক ভর্তি করে চা নিয়ে এসেছি। চা খাবো আর গল্প করব। আগে ব্যাপারটি কি তা বলুন। ব্যাপার কিছুই নেই। ব্যাপার খুব সিম্পল। ওরও চলে গেছে। ড্রেসিং টেবিলের আয়নায় লিপস্টিক দিয়ে লিখেছে, যেভাবে এসেছিলাম সেভাবে চলে গেলাম। চারিদিকে লিলুয়া বাতাস। কাব্য করার একটা প্রচেষ্টা, ফাজলামি আর কি। লিলুয়া বাতাস কি জানেন? না, ডিকশনারিতে পাবেন না। লিলুয়া বাতাস মানে হচ্ছে যে বাতাস মানুষ নিয়ে খেলা করে, মানুষকে উদাস করে, বিষণ্ণ করে। মৈমনসিংহ গীতিকায় আছে, আমিই শিখিয়েছিলাম। ও চলে গেল কেন? জানি না ভাই, সত্যিই জানি না। উদ্ভট উদ্ভট কথা সে আমার সম্পর্কে অনেককে বলে। যেমন আমি এখানে তাসের আড্ডা বসাই, মদের আসর বসাই, আজে বাজে বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করি। একটা কথাও ঠিক না। কেন সে এসব বলে তাও বুঝি না। আমি একজন শিক্ষক মানুষ। আজে বাজে সব কাণ্ড কারখানার ইচ্ছা থাকলেও আমি করতে পারবো না। আমি জানি সে আমার জন্য অনেক কিছু ছেড়েছে। আমিও কি তার জন্য অনেক কিছু ছাড়িনি? আমি কি তার জন্যে আমার স্ত্রী, পুত্র, কন্যা সব ছাড়িনি? আপনি কি জানেন যে আমার চাকরি চলে গেছে? বেসরকারি কলেজের চাকরি। আমার স্ত্রী কলেজ গভর্নিং বডিকে ভয়ঙ্কর সব কথাবার্তা বলেছে। শুধু তাই না, তার দূর সম্পর্কের এক আত্মীয়া ফার্স্ট ইয়ারে পড়ে। এক মেয়েকে ভুলিয়ে ভালিয়ে রাজি করিয়েছে। ওই মেয়ে লিখিত একটা অভিযোগ করেছে আমার সম্পর্কে। সেই অভিযোগ কি শুনতে চান? অভিযোগ হচ্ছে, একদিন বিকেলে এই মেয়ে আমার কাছে পড়া বুঝতে এসেছিল। তখন নাকি আমি তার শাড়ি খুলে ফেলার চেষ্টা করেছি। শিক্ষকতা আমার পছন্দ, আমি পড়াতে পছন্দ করি। কিন্তু আজ আমার সব গেছে। ঘরে বসে থাকি, কেরুর বোতল কিনে নিয়ে আসি আর চুকচুক করে খাই। জহির বলল, আপনি তো একটু আগে বললেন খান না, এইসব রটনা। না, পুরোপুরি রটনা না, ট্রুথ কিছু আছে। সব সত্যির সঙ্গে যেমন মিথ্যা মেশানো থাকে, তেমনি সব মিথ্যার সঙ্গেও সত্যি মেশানো থাকে। আপনি বসুন, আপনাকে একটা মজার জিনিস দেখাবো। কি দেখাবেন? বললাম তো একটা মজার জিনিস, ইন্টারেস্টিং। জহির বসে আছে। তার বসে থাকতে ভালো লাগছে না, আবার উঠে চলে যেতেও ইচ্ছে করছে না। আজহার নামের এই মানুষটির সবাইকে মুগ্ধ করে রাখার একটা ক্ষমতা আছে। জহির সাহেব। জি। দেখুন তাকিয়ে, এর নাম কি বলুন? জহির তাকিয়ে দেখল। জিনিসটির বিশেষ কোনো নাম মনে পড়ল না। বাঁকানো ধরনের একটা ছোরা। ছোরার হাতলে নানান রকমের কারুকার্য, নীল হলুদ কিছু পাথর বসানো। আজহার সাহেব শান্ত গলায় বললেন, রাজপুত রমণীদের কাছে এই জিনিস থাকে, ওরা কোমরে গুজে রাখে। অরু এটি জোগাড় করল এবং ঘোষণা করল, এটা সে কিনেছে একটা খুন করবার জন্যে। আমাকে সে খুন করবে। এখন বলুন, আপনাকে আপনার স্ত্রী এই কথা বললে আপনার শুনতে কেমন লাগতো? জহির বলল, অরু খুব রসিকতা করে। আপনার সঙ্গে সে কি কখনো রসিকতা করেছে? না। তাহলে আমার সঙ্গে তার কিসের রসিকতা? আমি কি তাকে পা ধরে সেধেছিলাম, এসো তুমি আমাকে বিয়ে করে উদ্ধার করো? না, কখনো না। সে সায়েন্সের মেয়ে, আমি পড়াই ইতিহাস।
তার এক বান্ধবীর সঙ্গে কি মনে করে সে আমার একটা ক্লাস করতে এলো। গল্পটা কি আপনি শুনতে চান? বলুন। আমি পড়াচ্ছিলাম সম্রাট অশোক এবং সম্রাট প্রিয়দর্শিনী। দুজন কি আসলে এক না ভিন্ন? কে সম্রাট অশোক, কে প্রিয়দর্শিনী? আমি ক্লাসে নানান ধরনের ড্রামা করতে পছন্দ করি। কিছু প্রাচীন ভারতীয় ভাষা জানি। গম্ভীর গলায় সেসব বলে একটা পুরনো আবহাওয়া তৈরি করি। এইসব দেখে এই মেয়ে অন্যরকম হয়ে গেল। অল্প বয়সী মেয়েদের মনে যখন প্রেম আসে, তখন তা আসে টাইডাল ওয়েভের মতো। ওরও নিজে তো ভেসে গেলই, আমাকেও ভাসিয়ে নিয়ে গেল। এই আমি একজন বুড়ো মানুষ, ওল্ড ম্যান। 13 নভেম্বর 1940 আমার জন্ম। আমার বয়স হিসেব করে দেখুন। এই মেয়ে তার নিজের যতটুকু না সর্বনাশ করলো, আমার করলো তার চেয়ে বেশি। এখন সে বলে বেড়াচ্ছে অবিশ্বাস্য সব কথা। আমার এক বন্ধু নাকি রান্নাঘরে গিয়ে তার নাভিতে হাত দিয়েছে। আমার ওই বন্ধুটি চারিত্রিক দিক থেকে মহাপুরুষ ধরনের। সে মাঝে মাঝে আমার এখানে আসে তাস খেলতে। তার পক্ষে। আজহার সাহেব, আপনি বলেছিলেন এখানে তাস খেলা হয় না। বলেছিলাম? ও হ্যাঁ, শুরুতে বলেছিলাম। মাঝে মাঝে তাস খেলা হয়, ওয়ান্স ইন এ ফুল মুন। এবারই তো আর মসজিদ বা মন্দির না যে এখানে তাস খেলা যাবে না। আপনি তাহলে পুরোপুরি সত্যি কথা বলছেন না? আরে ভাই, কি মুশকিল! পুরোপুরি সত্য কথা কেউ বলে না। কেন বলবে? মানুষ তো আর কম্পিউটার না যে পুরোপুরি সত্যি কথা বলবে। একমাত্র কম্পিউটার পুরোপুরি সত্যি কথা বলে। এই জন্যই কম্পিউটারের প্রেমে পড়া যায় না, মানুষের প্রেমে পড়া যায়। ভাই, আমি উঠি। উঠতে চান? হ্যাঁ। যেসব কথা আপনাকে বলতে চেয়েছিলাম, তার একটি কথাও আপনাকে এখনো বলা হয়নি। বলুন। নাম্বার 1, আমার ধারণা অরু জীবিত নেই। চমকে উঠবেন না। চমকে ওঠার মতো কিছু না। আমার আরও একজন স্ত্রী আছে, যে অরুকে হত্যা করার জন্য লোক লাগিয়েছে। এই গুজব বাজারে আছে। নাম্বার 2, মেয়েটা অসুস্থ, সে নিজেও আত্মহত্যা করতে পারে। নাম্বার 3, সে অসম্ভব সুন্দরী মেয়ে। গুন্ডা পান্ডাদের হাতে পড়লেও একই জিনিস হবে। গ্যাংরেপ বলে একটি কথা আছে, আপনি শুনেছেন কিনা জানি না। আপনাকে যে এরকম সুফি মানুষ বলে মনে হয়, আপনার না শোনারই কথা। গ্যাংরেপ বিষয়টি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন 5 জন যুবক এবং একজন তরুণী আছে। যুবকরা সবাই লাইন ধরে অপেক্ষা করছে। জহির বলল, দয়া করে চুপ করুন। আপনি ক্রমাগত আজে বাজে কথা বলছেন। কেন বলছেন? বলছি কারণ আমার মাথা খারাপ হয়ে গেছে। মেয়েটা মারা গেলে আমি বিরাট বিপদে পড়ে যাব। পুলিশ কোনো না কোনো সূত্র বের করে আমাকে জেলে ঢুকিয়ে দেবে। বিজ্ঞ জজ সাহেব দড়িতে ঝুলিয়ে দেবেন। জজ সাহেবরা নিজেরা যেহেতু কখনো দড়িতে ঝোলেন না, তারা জানেন না ব্যাপারটা কি। কাজেই আই এম গোয়িং টু ডাই। আজহার সাহেব। জি। আপনি কি মদ্যপান করেছেন? বেশি করতে পারিনি, অল্প করেছি। এত পয়সা আমার কোথায় ভাই? আপনাকে আমি এখন একটা রিকোয়েস্ট করব। যদি চান আপনার পায়ে ধরেই রিকোয়েস্ট করব। সেটা হচ্ছে, আমি জানি ওরও যদি বেঁচে থাকে, তাহলে সে আপনার সঙ্গে দেখা করবেই। আপনি তখন দয়া করে আমাকে সেটা জানাবেন। আমার সঙ্গে দেখা করবে কেন? কারণ আপনাকে সে ভালোবাসে। আপনি একটা মহা গাধা বলে এই সহজ জিনিসটা ধরতে পারেননি। শুধু যে সেই আপনাকে ভালোবাসে তাই না, অরুর ছোট বোন তরু, ওই মেয়েটিও আপনার জন্য পাগল। এই তথ্যটাও আপনার জানা নেই। আপনি তো ভাই বিশ্বপ্রেমিক। জহির চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আজহার সাহেব বললেন, বোকামি ছাড়া আপনার মধ্যে এমন কিছু নেই যা চোখে পড়ে। এই বোকামির জন্য যে মেয়েরা প্রেমে পড়তে পারে, তা আমার জানা ছিল না। আপনি এখন যদি চলে যান, চলে যেতে পারেন। বোকা মানুষদের আমি বেশিক্ষণ সহ্য করতে পারি না। এ রিচ ম্যান ইউ ক্যান টলারেট মেনি টাইমস, এ ওয়াইজ ম্যান ক্যান অনলি টুয়াইস বি টলারেটেড, বাট এ ফুল। বাকিটা শেষ করলাম না, শেষ করলে মনে কষ্ট পাবেন। আসুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। এগিয়ে দিতে হবে না।
হবে রে ভাই, হবে। এগিয়ে দিতে হবে। বাইরে বৃষ্টি হচ্ছে। ছাতা নিয়ে এই জন্যই যাচ্ছি। বাসে তুলে দিয়ে আসব। এতটুকু গুণ আমার আছে। তাছাড়া জানেন না বোধ হয় যে মাতালদের ভদ্রতা বোধ হয় অসাধারণ। আপনি মাতাল হননি? হয়েছি, মাতাল হয়েছি। ভালো মতোই হয়েছি। মদ না খেয়েও মানুষ মাতাল হতে পারে। একটা ভালো কবিতা পড়ে মাতাল হতে পারে। একটা সুন্দর সুর শুনে মাতাল হতে পারে। প্রেমে পড়েও মাতাল হতে পারে। সিঁড়ি দিয়ে নামতে নামতে আজহার সাহেব বললেন, মাতালদের ফেভারে কিছু চমৎকার কথা আছে, আপনাকে বলছি শুনুন। অরুকে বলায় অরু খুব মজা পেয়েছিল। আপনিও পাবেন। আপনি তো অরুর বন্ধু। বলবো? বলুন। একজন মাতাল অতি সহজেই ঘুমিয়ে পড়ে। একজন ঘুমন্ত মানুষ কোনো পাপ করতে পারে না। যে পাপ করতে পারে না সে স্বর্গে যায়। কাজেই মাতালরা সব স্বর্গে যায়। মজার কবিতা না? জহির জবাব দিল না। রাস্তায় প্রচণ্ড বৃষ্টি। আজহার সাহেব নিজে ভিজতে ভিজতে অনেক ঝামেলা করে জহিরকে একটা রিকশা করে দিলেন। রিকশায় উঠবার ঠিক আগ মুহূর্তে বললেন, আপনাকে অনেক মন্দ কথা বলেছি, দয়া করে মনে কিছু করবেন না। আপনার জন্য একটা উপহার নিয়ে এসেছি। অরুর ব্যক্তিগত একটা খাতা, ডায়েরিও বলতে পারেন। আমার সম্পর্কে এই খাতায় সে অনেক কিছু লিখেছে। পাশাপাশি আপনার কথাও লিখেছে। পড়লে আপনার ভালো লাগবে। তাই নাকি? জি। অরু ফিরে না এলে আমি পাগল হয়ে যাব জহির সাহেব। আজহার সাহেব রিকশাওয়ালা এবং আশেপাশের দু একজন মানুষকে সচকিত করে হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠলেন। মাতালের কান্না নয়, জগৎ সংসার ছারখার হয়ে যাওয়া একজন মানুষের কান্না। রিকশাওয়ালা পর্যন্ত অভিভূত হয়ে বলল, ভাইজান, কাইন্দেন না, আল্লাহরে ডাকেন। আল্লাহ ছাড়া আমরার আর কে আছে? গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দিনের শেষে। আজকে ছিল উপন্যাসটির ৩য় পর্ব। এর পরবর্তী পর্ব শুনতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। টাটা।